প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের স্বাগত জানাই তৌহিদ একাডেমিতে। আজকে আমি তোমাদের সামনে উচ্চতর গণিতের জ্যামিতির তৃতীয় অধ্যায়ের পর্ব 2 নিয়ে একটু লাইভ সেশন করতে চাই। তোমরা অনেকেই এই মুহূর্তে জয়েন করেছো। আমি একটু দেখে নিই তোমরা কে কে জয়েন করেছো এই ক্লাসটিতে। ওকে, আমি দেখতে পাচ্ছি অনেকেই জয়েন করেছো। গতকালকে তোমাদের রাত্রে আমি এটি লাইভ সেশনে তোমাদের উচ্চতর গণিতের এই তৃতীয় অধ্যায়ের পর্ব 1 নিয়ে আলোচনা করেছিলাম যে পিথাগোরাসের উপপাদ্য বা পিথাগোরাসের উপপাদ্যের বিপরীত উপপাদ্য থেকে আমরা কিভাবে কোনো বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র বা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সংক্রান্ত বা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নিয়ে আলোচনা করেছি। আজকে আমি চেষ্টা করব যে এই পিথাগোরাসের উপপাদ্যের বিস্তৃতি, অর্থাৎ আমরা যে বাহুভেদে ত্রিভুজ 3 প্রকার পাই বা জানি, কোণ ভেদে যে ত্রিভুজ 3 প্রকার, এগুলো নিয়ে তোমরা অনেক ভালোভাবে জানো। তো সেই ক্ষেত্রে আমি একটু দেখে নিই কে কে এই মুহূর্তে জয়েন করেছো। তোমাদের সাথে একটু শেয়ার করে দেখি। স্যার এত দেরি কেন? অ্যাকচুয়ালি তোমরা বলেছো স্যার এত দেরি কেন, মৃণাল, কান্তিপল। অ্যাকচুয়ালি আমি এই লাইভ সেশনটা 3টার সময় যখনই শুরু করতে গেছি তখন ইলেকট্রিসিটি চলে গিয়েছিল। আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করা ছাড়া কিছু করার নেই। তথাপিও আমি যেহেতু কথা দিয়েছি, আজকে কথা রাখার চেষ্টা করছি। তানভীর রহমান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্দুর রাজ্জাক স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায় ভালো আছি। এখনো আল্লাহ এখনো ভালো রেখেছেন, বা মহান সৃষ্টিকর্তা আমাদের এখনো সুস্থ রেখেছেন। আমি একটু দেখে নিই তোমরা কে কে জয়েন করেছো ক্লাসটিতে, তাহলে আমার সাথে সংযুক্ত কে কে হয়েছো দেখতে পারলে আর একটু সুবিধা হয়। দেখি যে তোমরা কে কে আসো। ওকে, সুচিত্রা পল, সেই মৃণাল, কান্তি পল, স্যার এত দেরি কেন? তোমরা লিখছো এত দেরি কেন? অ্যাকচুয়ালি দেরি হলেও আমি চেষ্টা করবো আজকের এই সেশনটি, অর্থাৎ পর্ব 2 যদি বলি যে আমি উপপাদ্য লিখি নাই, কত নম্বর উপপাদ্য নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তবে যেহেতু তৌহিদ একাডেমি ইউটিউব চ্যানেল বা ফেসবুকে তোমরা এই ক্লাসটি পেয়ে থাকছো, বা উচ্চতর গণিতের যে তৃতীয় অধ্যায়টি, এখানকার যে বেসিক বিষয়গুলো তোমরা যদি খুবই ভালোভাবে জেনে যাও, সেই ক্ষেত্রে 10, 11, 12 বা এই তৃতীয় অধ্যায়ে যত ধরনের তোমাদের জ্যামিতি আছে সেই জ্যামিতিতে কোনো সমস্যা হওয়ার কথা না। আচ্ছা, তানভীর রহমান লিখেছ এখন বাজে 3টা 29। তানভীর, আমি আগেই বলেছি একটু প্রবলেম ছিল, তোমরা একটু মেনে নিও। যাই হোক, এখন আসো, আমি যে বিষয়টি আলোচনা করতে চাচ্ছি সেটি এখানে অলরেডি লিখেছি যে বিন্দুর লম্ব অভিক্ষেপ কি। এখানে লম্ব কথাটি লেখা আছে দেখো, এবং এখানে অভিক্ষেপ 2টি কথা লেখা আছে। আবার রেখাংশের লম্ব অভিক্ষেপ কি, এটি আলোচনা করব আজকে। যদি বলতে চাই, মূলত উপপাদ্য 3 নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করব। উপপাদ্য 3 এবং ধারাবাহিকভাবে প্রতিটি উপপাদ্য আমি ইন ডিটেলস আলোচনা করব। অনেকে হয়তো মনে করতে পারো যে স্যার আপনি ক্লাসটার যা জিস্ট জিনিসটা এটি আলোচনা করলে হয়। হ্যাঁ, সেটি তো অলরেডি চলে আসবে। গতকালকে তোমরা অনেকেই যে এ বি হোল স্কোয়ার সমান যে এ বি স্কোয়ার হবে, এ স্কোয়ার বি স্কোয়ার হবে না, এটি ক্লিয়ার হয়েছে। আজকে যদি তোমাদের বলতে চাই যে বাহুভেদে যদি আমরা ত্রিভুজ বলি, দেখো তোমরা জানো বাহুভেদে ত্রিভুজ 3 প্রকার। একটু খেয়াল করো, ত্রিভুজ বাহুভেদে ত্রিভুজ 3 প্রকার তোমরা জানো। সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ এটি আলোচনা করার কারণ অবশ্যই আছে। 2, সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ। 3, বিষমবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ। ওকে, আমরা 3টি পেলাম। বাহুভেদে ত্রিভুজ 3 প্রকার এটি আলোচনা করার কারণ উপপাদ্য 3, 4 এই 2টি উপপাদ্য মিশ্রণ করে, অর্থাৎ 2টাই উপপাদ্যের মাধ্যমে আমরা যখনই অ্যাপোলোনিয়াসের উপপাদ্যটি প্রমাণ করতে শুরু করব, তখনই কিন্তু আমাদের এই যে বাহুভেদে ত্রিভুজের ব্যাপারটি আছে এটি কিন্তু অলরেডি চলে আসবে। মৃণাল, কান্তি পল, তুমি লিখেছো কোনো বিন্দু লম্ব অভিক্ষেপ একটি বিন্দু, এটি গতদিনের মতো তুমি আবার লিখেছো, সমস্যা নেই। এখন আসো দেখো কোণ ভেদে ত্রিভুজ কত প্রকার, এটি একটু আলোচনা করব আমি। কোণ ভেদে ত্রিভুজ দেখো কত প্রকার, নিঃসন্দেহে জানো। কোণ ভেদে ত্রিভুজ তোমরা জানো 3 প্রকার। প্রথমে আমি দিয়ে দিই সমকোণী ত্রিভুজ,
সমকোণী ত্রিভুজ। ওকে, লক্ষ্য করো যে ত্রিভুজটি আমাদের কাছে খুবই পরিচিত একটি ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ। স্থূলকোণী ত্রিভুজ। 3 নম্বর হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ। 3 নম্বর যদি দেখতে চাও এটি সূক্ষ্মকোণী ত্রিভুজ পাচ্ছ। ওকে, তোমরা খুব মনোযোগ সহকারে যদি দেখো যে এখানে দেখো আমি বাহুবেদে ত্রিভুজ 3 প্রকার বলেছি। এটি বলার কারণ যে আমরা উপপাদ্য 3, 4 মিলেই কিন্তু আমরা বাহুবেদে যে ত্রিভুজ পাবো, ত্রিভুজের বাহু এবং মধ্যমার মধ্যে যে সম্পর্ক, এটি অ্যাপোলোনিয়াসের উপপাদ্য, সেটি পাবো কি করে, যার কারণে আমি কিন্তু বাহুবেদে ত্রিভুজ 3 প্রকার আলোচনা করার চেষ্টা করছি। এরপরে যেটা তোমরা আলোচনায় যাচ্ছ সেটি হচ্ছে সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের বেসিক বিষয়টা গতদিন জেনেছ। আমরা যদি বলি এখন উপপাদ্য 3, এই উপপাদ্য 3 কিন্তু যে আমরা কোণ ভেদে ত্রিভুজ 3 প্রকার পাই, তার মধ্যেও কিন্তু স্থূলকোণী ত্রিভুজের সাহায্যে আমরা কিভাবে আমরা পিথাগোরাসের সাহায্যে স্থূলকোণী ত্রিভুজের বাহু উপর অঙ্কিত বর্গ, ক্ষেত্র বা সন্নিহিত বাহু বা লম্ব বিক্ষেপ কীভাবে পাবো, এটি আলোচনা করার চেষ্টা করব। ওকে, যার কারণে আমি কিন্তু এগুলো আলোচনা করার চেষ্টা করেছি। তোমরা অনেকেই এই মুহূর্তে জয়েন করেছো আমি দেখতে পাচ্ছি। স্যার বেশি বেশি প্রশ্ন করবেন প্লিজ। আচ্ছা, হ্যাঁ, তুমি বলেছো বেশি বেশি করে প্রশ্ন করার কথা তুমি এখানে উল্লেখ করেছো। যাই হোক, এখন আসো দেখো আমি লম্ব বিক্ষেপের বিন্দুর লম্ব বিক্ষেপটি কি লক্ষ্য করো যে এখানে আমি যদি এক্স ওয়াই একটি সমতল পৃষ্ঠ বিবেচনা করি, এক্স ওয়াই একটি সমতল পৃষ্ঠ, খেয়াল করো এক্স ওয়াই সমতল, আমি একটা পৃষ্ঠ বিবেচনা করলাম। এখন প্রশ্ন হচ্ছে এই সমতল পৃষ্ঠে তুমি যদি এখানে একটা বিন্দু এ বিবেচনা করো, বা বিন্দুটি যেভাবে তুমি বিবেচনা করো না কেন, এ একটি বিন্দু যদি বিবেচনা করো, এর আগে দেখো তোমাদের একটি পয়েন্ট আছে, যে পয়েন্টটি তোমরা অনেকে জানো, তারপর আমি বলতে যাচ্ছি। দেখো পাদ বিন্দুটা কি, বা এখানে আমরা পায়ের বিন্দু যেটা আমরা বলি ফুটপাথ, ফুটপাথ পয়েন্ট যদি আমরা বলি, এখানে দেখো পাদবিন্দু, পায়ের ফুটপথ থেকে ফুটপাথ, পাদবিন্দুটা কি? অ্যাকচুয়ালি কোনো একটি বিন্দুর আমরা লম্ব বিক্ষেপ বলতে কি জানো, আমরা যদি এখানে একটি সূর্য রশ্মি যদি এই বিন্দুর উপরে আলোকিত করি, তাহলে এই বিন্দুটা ঠিক লম্ব আকারে এসে কিন্তু এখানেই পতিত হবে এক্স ওয়াই সমতলের উপর। অর্থাৎ এ বিন্দুটা আমি যদি বলি যে লম্ব আকারে এসে কিন্তু কোনো ছায়া তৈরি করবে না, ছায়া না তৈরি করে সে সরাসরি এখানে এসে একটা বিন্দুর অবস্থান দেখাবে। অর্থাৎ কোনো বিন্দু এ বিন্দুর লম্ব বিক্ষেপটা আমরা কি পাবো, দেখো এ বিন্দুর লম্ব অভিক্ষেপ বলতে আমরা এ বিন্দু থেকে যদি পিপিলিকার পথের সাথে আমরা কম্পেয়ার করি, দেখো এই বিন্দুটা আস্তে আস্তে এখানে আসলো, এখানে আসলো, এখানে আসলো, এখানে আসলো, এখানে আসছে, কোনো বাঁকা বা তির্যক হচ্ছে না, একদম পারপেন্ডিকুলার আকারে এসে দেখো লম্ব আকারে এখানে আসছে। সুতরাং দেখো এ বিন্দুর লম্ব বিক্ষেপ কিন্তু একটি বিন্দু, অর্থাৎ কোন একটি বিন্দুর লম্ব বিক্ষেপ কিন্তু বিন্দু, যেটি কিন্তু মৃণাল কান্তি পল তুমি বলেছো যে বিন্দুর লম্ব বিক্ষেপ অলওয়েজ বিন্দু। আমি দেরিতে আসার কারণে অনেকে হয়তো তোমরা মনে করছো যে লাইভ সেশনটি হবে কিনা। অ্যাকচুয়ালি ইলেকট্রিসিটি না থাকার কারণে আমার লাইভ সেশনটা একটু দেরি হয়ে গেল। ওকে, তো যাই হোক, এখন আমি তোমাদের যদি বলতে চাই যে রেখাংশের লম্ব বিক্ষেপটি কি, এবং রেখাংশের লম্ব বিক্ষেপ অবশ্যই তোমাদের ভালোভাবে একটু জানতে হবে যে আমরা বিন্দুর লম্ব বিক্ষেপ পেলাম, তো এটি একটি এমসিকিউ, বিন্দুর লম্ব বিক্ষেপ। ওকে, তো রেখাংশের লম্ব বিক্ষেপটা কি, এখন তোমাদের 3টা পয়েন্ট আমি দেখাবো রেখাংশের লম্ব বিক্ষেপ। তাহলে এখানে দেখো আমি এক্স ওয়াই একটি সমতল পৃষ্ঠ বিবেচনা করলাম, এক্স ওয়াইয়ের উপরে আমরা যদি একটি সরলরেখা, আমাদের সরলরেখাটা একটু বাঁকা আকারে তির্যক আকারে, দেখো এ বি একটি সরলরেখা, দেখো এ বি সরল রেখা এখানে পাচ্ছে, দেখো এ বি সরল রেখা। তাহলে এ বি সরলরেখার এ বিন্দু থেকে দেখো এ তো একটি প্রান্ত বিন্দু, এ বি রেখাংশের এ কিন্তু প্রান্ত বিন্দু, এ প্রান্ত বিন্দু থেকে আমি ওই বিন্দুর লম্ব বিক্ষেপের সাথে যদি কম্পেয়ার করি, তাহলে এখানে এই বিন্দুটা
অভিক্ষেপ হলো। আবার দেখো বি বিন্দু থেকে আমরা যদি আবার বিবেচনা করি, বি বিন্দু থেকে আমরা এভাবে একটি লম্ব আঁকছি, একটা পথ তৈরি করছি, সেটিও কিন্তু একটা বিন্দু আকারে কিন্তু এক্স ওয়াই সমতলে আমাদের অবস্থান করছে। সেই ক্ষেত্রে দেখো এবি রেখাংশ, তাহলে আমরা এবি রেখাংশের লম্ব অভিক্ষেপ আমরা দেখতে পেলাম কি বলতো, এবি রেখাংশের লম্ব অভিক্ষেপ কিন্তু দেখো এ প্রাইম বি প্রাইম বললাম। এবি রেখাংশটা বাঁকা আকারে ছিল, অর্থাৎ এ বিন্দুর কিন্তু একটা অভিক্ষেপ অর্থাৎ আমাদের পয়েন্ট আকারে কিন্তু এখানে আসছে। কিন্তু যখনই আমরা এ আর বি সংযুক্ত করে দিচ্ছি, তখন এ পয়েন্ট আর বি পয়েন্ট, এ প্রাইম আর বি প্রাইম যোগ করলেই কিন্তু আমরা পেয়ে যাচ্ছি দেখো এ বি এর লম্ব অভিক্ষেপ কিন্তু দেখো এ প্রাইম বি প্রাইম। ওকে, এখন আমরা যদি এভাবে একটু চিন্তা করি যে বিন্দুর লম্ব অভিক্ষেপ না নিয়ে আমাদের সিডি রেখাংশটা বা এ বি রেখাংশটা যদি এমন হতো, খেয়াল করো এ বি রেখাংশর এ প্রান্ত কিন্তু দেখতে পাচ্ছি যে এক্স ওয়াই সমতলের উপর অবস্থান করছে। যেমন আমি যদি বলি এই মার্কারটি এভাবে ছিল, এখান থেকে আমি এ প্রান্ত থেকে লম্ব এঁকেছি, বি প্রান্ত থেকে লম্ব এঁকেছি। ওকে, এখন মার্কারটি আমি দেখছি এক্স ওয়াই সমতল পৃষ্ঠে, অর্থাৎ এক্স ওয়াই সমতলে এ প্রান্তবিন্দু অবস্থান করছে, আর এখান থেকে আমরা বি এর দেখো লম্ব অভিক্ষেপ আমরা এখানে আলোচনা করছি, কারণ এখানে লম্ব অভিক্ষেপটা খুবই ইম্পর্ট্যান্ট একটি পয়েন্ট। তাহলে এ বি এর লম্ব অভিক্ষেপ কী হচ্ছে বলো তো, এখানে যদি বলি তাহলে এখান থেকে আমি এই এ বি এর লম্ব অভিক্ষেপের সাথে যদি একটু কম্পেয়ার করি, তাহলে আমরা কি পেতে পারি একটু দেখো। তাহলে এই ক্ষেত্রে দেখো এখানে আমরা বি প্রাইম পাচ্ছি, আর এখানে এ বিন্দু তো আছে, তাহলে এই ক্ষেত্রে এ বি এর লম্ব অভিক্ষেপ দেখো, লম্ব অভিক্ষেপ আমরা কিন্তু লিখতে পারবো দেখো এ বি প্রাইম। এ বিন্দু তো আমাদের ফিক্সড, এ বিন্দু দেখো খুব ফিক্সড। এখানে অলরেডি আমি দেখো এখানে উপপাদ্যর সাথে কেন কম্পেয়ার করেছি এটা আলোচনা করার চেষ্টা করব। আমরা পিথাগোরাসের উপপাদ্য সাহায্যে কিভাবে স্থূলকোণী ত্রিভুজ থেকে আমরা প্রমাণ করতে পারবো যে স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা আমাদের অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের কি হতে পারে, এটি আমি আলোচনা করার চেষ্টা করব। ওকে প্রিয় শিক্ষার্থীরা, মৃণাল কান্তি পল রেখাংশের লম্ব অভিক্ষেপ আছে রশ্মি বা সরলরেখার লম্ব অভিক্ষেপ হতে পারে। অ্যাকচুয়ালি রেখাংশের লম্ব অভিক্ষেপ থাকবে, কারণ কি আমরা যদি দেখি যে রেখাংশের দুইটি প্রান্ত বিন্দু থাকে, ওই বিন্দু থেকেই কিন্তু আমরা সমতল পৃষ্ঠে কিন্তু লম্ব আঁকবো। সুতরাং আমরা সরলরেখার তো প্রান্ত বিন্দু পাই না, বা রশ্মির একটি প্রান্ত বিন্দু হতে পারে কিন্তু আরেকটি প্রান্ত তো অসীম, সুতরাং এটির আমরা তো নির্দিষ্টভাবে লম্ব অভিক্ষেপ আঁকতে পারবো না। ওকে, নওশিন আঞ্জুম জয়েন করেছো, এ বি এর লম্ব অভিক্ষেপ এ প্রাইম বি প্রাইম অনেকে লিখেছো। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমি অবশ্যই তোমাদের দেখতে পাচ্ছি অনেকেই কমেন্টস লিখেছো। ওকে ঠিক আছে, তাহলে এখন দেখো এ বি এর রেখাংশ ছিল, যার কারণে এ প্রাইম বি প্রাইম হয়েছে। এ বি রেখাংশের এ প্রান্তটি কিন্তু এক্স ওয়াই সমতল সমতলে আছে, অর্থাৎ ভূমি সমতলে, আর বি থেকে কিন্তু আমরা লম্ব আঁকলাম। এখন আরেকটি চিত্র যদি আমি তোমাদের এভাবে আঁকতে চাই, যেখানে তিনটি পয়েন্ট আমাদের বিন্দুর লম্ব অভিক্ষেপ আর রেখাংশের বলতে আমরা তিন ধরনের রেখাংশ পাবো। এখন লক্ষ্য করো, রেখাংশটা যদি আমাদের এক্স ওয়াইয়ের সমতল হয়, সমান্তরাল হয়, আমি এখানে দেখো কি দিচ্ছি বলতো, এখানে আমি এ বি রেখাংশটা দেখো, এখানে আমি বলবো যে এ বি রেখাংশটা দেখো এক্স ওয়াই সমতলের কিন্তু সমান্তরাল। সো এখান থেকে যখনই আমি এ বিন্দুর লম্ব অভিক্ষেপ আঁকছি, বি থেকে যখনই লম্ব অভিক্ষেপ আঁকছি, তখন অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ যে এখানে এ প্রাইম হচ্ছে আর এখানে বি প্রাইম হচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে এ বি এর লম্ব অভিক্ষেপ দেখো, এ বি এর লম্ব অভিক্ষেপ আমরা এখানে লিখতে পারছি দেখো এ প্রাইম বি প্রাইম। তবে যদি কোনো একটি রেখাংশ সমতলের সমান্তরাল হয়, তাহলে ওই রেখাংশের দৈর্ঘ্যই হবে কিন্তু লম্ব অভিক্ষেপ। কিন্তু আমরা যদি রেখাংশটা তির্যকভাবে দেখি, তাহলে এই রেখাংশের লম্ব অভিক্ষেপ ওই রেখাংশের সমান
না হওয়ার সম্ভাবনা বেশি। আবার কোনো একটি রেখা অংশের একটি প্রান্ত যদি সমতল পৃষ্ঠে থাকে আর অপর প্রান্ত থেকে আমরা কিন্তু লম্ব আঁকছি, সেটি কিন্তু আমরা রেখাংশ এখানে পাচ্ছি। ওকে, তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই এটি দেখলে বুঝতে পারছো যে আমাদের লম্ব অভিক্ষেপের ব্যাপারটি, বিন্দুর অভিক্ষেপ বা রেখাংশের লম্ব অভিক্ষেপ আমাদের অবশ্যই ভালো করে জানতে হবে এবং জেনেই কিন্তু আমরা সুন্দরভাবে এটির প্রমাণ দিতে পারবো। এখন আসো, আমাদের 15 নম্বর যে উপপাদ্যটি আছে, তোমরা 15 নম্বর উপপাদ্য দেখলে অবশ্যই বুঝতে পারবে। আমি 15 নম্বর উপপাদ্য তোমাদের বই থেকে এখন যদি একটু বলতে চাই, তোমরা মেইন বইটি দেখো, 65 পেজ। এটি কিন্তু খুব ইম্পর্টেন্ট একটি পেজ। এখানে সৃজনশীল প্রশ্নে অনেক সময় বিন্দু লম্ব বিক্ষেপের সংজ্ঞা দেয়। এই চিত্র দিয়ে কিন্তু অনেকগুলো এমসিকিউ পাওয়া যায়। তোমরা বিভিন্ন বোর্ডের প্রশ্ন যদি দেখো, এবং আমি যে 4টি পয়েন্ট আলোচনা করেছি তার মধ্যে 3টি পয়েন্ট এখানে দেখো আছে, এই পয়েন্টগুলো এখানে দেওয়া আছে, এগুলো কিন্তু এমসিকিউ টাইপের থাকে। সুতরাং আমাদের রেখাংশর লম্ব বিক্ষেপ, রেখাংশটি কী আকারে থাকতে পারে, এটি আমরা আলোচনা করার চেষ্টা করলাম। এখন আসো, আমাদের এই উপপাদ্য 3 যদি আলোচনা করতে চাই, যে স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র, স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র যদি আমরা এভাবে দেখতে চাই, যে আমরা দেখো এখান থেকে দেখো এ বি সি একটি দেখো ত্রিভুজ। এই ত্রিভুজে দেখো আমরা যদি বলি এসিবি স্থূলকোণ, এসিবি কিন্তু দেখো স্থূলকোণ আমরা পাচ্ছি, স্থূলকোণ পেলাম। তাহলে স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র, তার মানে বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র, নিঃসন্দেহে আমরা দেখতে পাচ্ছি যে স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত যে বর্গক্ষেত্র পাচ্ছি। দেখো, তোমরা যদি পিথাগোরাসের উপপাদ্যটি দেখো, সেই ক্ষেত্রে এভাবে আমরা একটু চিন্তা করতে পারি যে পিথাগোরাসের উপপাদ্যে কিন্তু আমরা এ সি বি যদি বলি, তাহলে লক্ষ্য করো যে আমাদের এটি কিন্তু 90 ডিগ্রি আছে। সুতরাং সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহু অর্থাৎ অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অর্থাৎ সমকোণ সংলগ্ন অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান হবে। অর্থাৎ এখানে আমরা খুব সহজে লিখতে পারছি, দেখো এসি স্কোয়ার সমান দেখো এ বি স্কোয়ার প্লাস কি দেখো বি সি স্কোয়ার। এই বাহুটি যদি আমি 5 লিখি, এটা যদি 4 লিখি আর এটা যদি 3 লিখি, তাহলে আমরা এটি লিখতে পারবো। দেখো এখানে মনে একটু ভুল লিখেছে আমি, তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ। এখানে আমি এ বি স্কোয়ার সমান আমরা লিখব, এ বি স্কোয়ার সমান আমরা লিখতে পারবো দেখো এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তাহলে এ বি বলতে দেখো 5 স্কোয়ার, আর এসি বলতে আমি 4 স্কোয়ার নিয়েছি, আর বিসি বলতে দেখো 3 স্কোয়ার নিয়েছি। তাহলে এখান থেকে দেখো 25 ইকুয়ালস টু কিন্তু খুব সহজে আমরা 16 যোগ 9 সমান 25 ইকুয়ালস টু আমরা 25 পাচ্ছি। বাট খেয়াল করো, এটি কিন্তু দেখো এসি বি কোণটা মাস্ট বি 90 ডিগ্রি থেকে কিন্তু আমাদের এই সি কোণটা কিন্তু অবশ্যই আমাদের 90 ডিগ্রি থেকে কিন্তু বড় ছিল। দেখো এখানে যদি আমি এটা বিবেচনা করি, এই সি কোণটা এটা থেকে দেখো বড় আছে, যার কারণে এই এ বি বাহুটাকে আমরা অতিভুজ বলতে পারবো না। এ বি বাহু কিন্তু আমরা অতিভুজ বলতে পারবো না, অতিভুজ নয়, এ বি বাহুটা কিন্তু আমরা অতিভুজ বলতে পারবো না। সো পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা এ কথা বলতে পারবো না যে সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহু অর্থাৎ অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান হবে। বাট স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের বিপরীত যে বাহুটি, এটি কখনো আমাদের অতিভুজ না, কারণ স্থূলকোণ মানে সেটি 90 ডিগ্রি থেকে বড় কোণটা, আর কোণ যদি 90 ডিগ্রি থেকে বড় হয় তাহলে এ বি অবশ্যই আমাদের অতিভুজ থেকে বড় হবে। তাহলে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি। দেখো এখানে আমরা বলতে পারবো অতিভুজ এ বি গ্রেটার দেন, আমরা এখানে অতিভুজ আগে বলতে পারবো। ওকে, তো বলেছে যে স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, একটু খেয়াল করো, অপর যে দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা পাবো। সেই ক্ষেত্রে তোমরা যদি একটু দেখো যে এসি এর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের বিসি এর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, দেখো আমরা একটু যদি এটা একটু সাজিয়ে লিখি, দেখো
আমরা এভাবে অবশ্যই আমরা লিখতে পারবো প্রিয় শিক্ষার্থীরা। তোমরা যদি দেখো যে বিসি এর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা বিসি স্কোয়ার বলতে পারবো, এসি এর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা এসি স্কোয়ার বলতে পারবো। ওকে, দেখো এখানে কিছুটা অংশ কিন্তু অটোমেটিকলি ফাঁকাই থেকে যাচ্ছে, আমরা নিঃসন্দেহে এখানে দেখতে পাচ্ছি যে এটা আমাদের লম্ব আকারে নেই। ওকে, তাহলে আমাদের এটা যদি 7, এ বি এর মান যদি আমাদের 7 হয়, তাহলে 7 স্কোয়ার সমান নিঃসন্দেহে অতিভুজ থেকে বড় আছে। আমরা স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে এ বি স্কোয়ার। অপর দুই বাহু বলতে কি, দেখো এ সি স্কোয়ার প্লাস আমরা বি সি স্কোয়ার। এটা কি আমরা ওই পিথাগোরাস উপপাদ্যের মতো কি এটি লিখতে পারবো? নিঃসন্দেহে না, কারণ স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের বিপরীত বাহুটা অবশ্যই আমরা জানি কি অতিভুজ থেকে বড়। সুতরাং অতিভুজ থেকে যদি বড় হয়, অনেকেই জয়েন কোর্সে অ্যাপ্লাইন্স উপপাদ্য নিয়ে আলোচনা করেন। আজকে আমি তোমাদের সামনে উপপাদ্য 3, পরবর্তীতে উপপাদ্য 4 বা 5 এভাবে আমি আলোচনা করার চেষ্টা করব। স্যার আপনি আপনার নম্বরটা কি দেওয়া যাবে? আমি চেষ্টা করব তোমাদের সাথে পরে কথা বলার। যাই হোক, আমি এখন প্রমাণটা করার চেষ্টা করছি, তোমরা একটু দেখো। অনেকে সংযুক্ত হয়েছো এই ক্লাসটিতে। প্রিয় শিক্ষার্থীরা, স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের বিপরীত বাহুটা অবশ্যই অতিভুজ থেকে বড় হবে। সো আমাদের এই স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমাদের এই শর্তটা কিন্তু মেনে নেওয়া যাবে না, কারণ এটি যদি 7 হয় আর এটা যদি আমি 4 ধরি আর এটা যদি 3 ধরি, তাহলে দেখো তো একটু কি হতে পারে। এই বাহুটা যদি 7 স্কোয়ার হয়, এই বাহুটা যদি আমরা এ বি সমান 7 ধরছি, আর এসি সমান যদি আমরা 3 স্কোয়ার ধরি, তাহলে কি হতে পারে। আর বিসি সমান আমরা 4 স্কোয়ার ধরলাম, তাহলে একটু দেখে নি। 4 4 দেখো, 3 3 9, 4 4 কত বলো তো 16, 7 7 দেখো 49। তাহলে এখানে নিঃসন্দেহে আমাদের 25 আর 49 আমাদের বড় না, যার কারণে আমাদের 49 দেখো অপর দুই বাহুর বর্গের সমষ্টি অপেক্ষা কিন্তু বড় হবে। অর্থাৎ স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপেক্ষা অটোমেটিকলি কিন্তু বড় হচ্ছে। তাহলে আমাদের যদি এখন এটা সমান করতে হয়, তাহলে গত ক্লাসের মেন টপিকসে কিন্তু আমরা এখন চলে আসব যে আমরা কি পেতে পারি। স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ওই কোণ সংলগ্ন সন্নিহিত বাহুদ্বয়ের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সাথে যে কোনো এক বাহু, যে কোনো এক বাহু বলতে আমরা এখানে এখন দেখো বিসি বাহুটা আমরা এখন রাখবো। আমি এটা এখন তোমাদের সামনে একটু মুছে দিই, তাহলে ক্লিয়ারলি তোমরা এখন বুঝতে পারবে নিঃসন্দেহে যে যে কোনো এক বাহু বলতে কোন বাহু বলা হচ্ছে। এখানে একটু খেয়াল করো, যে কোনো এক বাহু বলতে আমরা বিসি বাহু নিলাম। এখানে বিসি আমি একটা বাহু নিলাম, তো বিসি বাহুকে আমি যদি একটি আয়তক্ষেত্রের একটা বাহু ধরি, এটা যদি বিসি বাহুকে যদি আমি দৈর্ঘ্য ধরি আর এসি এর লম্ব বিক্ষেপ খেয়াল করো, তাহলে আমার বিসিকে একটু বর্ধিত করতে হবে। তাহলে বিসিকে বর্ধিত করলে এটি একটি সমতল, তাহলে এসি এর লম্ব বিক্ষেপ এ বিন্দু থেকে কিন্তু দেখো আমরা একটা লম্ব আঁকবো। এই লম্বটি যেটি পাচ্ছি দেখো এখানে সিডি পাচ্ছি, তাহলে এখানে এসি এর লম্ব বিক্ষেপ কত বলো তো? এসি এর লম্ব অভিক্ষেপ আমরা পেয়ে যাচ্ছি, দেখো এসি এর লম্ব অভিক্ষেপ আমরা সিডি পাচ্ছি। তাহলে বলা হয়েছে স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ওই কোণ সংলগ্ন দুই বাহু অর্থাৎ এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ারের সাথে যোগ করে হচ্ছে না, এর সাথে আমাদের ওই সন্নিহিত কোণ সংলগ্ন যে কোনো এক বাহু, যে কোনো এক বাহু বলতে আমরা বিসি বাহু রাখলাম। বিসি বাহুকে আমরা এখানে দৈর্ঘ্যের সাথে কম্পেয়ার করতে পারি, এবং যে লম্ব অভিক্ষেপ পেলাম, লম্ব অভিক্ষেপ দেখো সিডি, এই সিডিটাকে আমি এইভাবে ছোট্ট আকারে আমি ডি দ্বারা প্রকাশ করলাম, তাহলে এটাকে প্রস্থ আকারে আমি প্রকাশ করলাম। খেয়াল করো, সিডিকে আমি এটা দৈর্ঘ্য আর এটাকে আমি সিডিকে আমি প্রস্থ দিলাম, তাহলে দেখো এটি দৈর্ঘ্য ইন্টু এটি দেখো প্রস্থ, তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ আমরা পাচ্ছি। তাহলে আয়তক্ষেত্র হয়ে গেল। গত ক্লাসে আমি আলোচনা করেছিলাম তোমাদের যে স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ওই কোণ সংলগ্ন সন্নিহিত বাহুদ্বয়ের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি এর সাথে যে কোনো এক বাহু মানে বিসি এবং অপর বাহু বলতে এসি এর লম্ব অভিক্ষেপ দেখো সিডি এর অন্তর্গত দেখো এটা একটা আয়তক্ষেত্রের, এটা কিন্তু একটা আয়তক্ষেত্র হলো। আয়তক্ষেত্র আমি বললাম
এটি আয়তক্ষেত্রের দ্বিগুণের সমষ্টির সমান। তাহলে দ্বিগুণ যদি হয় তাহলে এটি দেখো কত আছে 7 একক যদি ধরি, এটা আমি 3 একক ধরেছি, এটা 4 একক, তাহলে 16। তাহলে নিঃসন্দেহে আমি এখানে যদি 24 পাই তাহলে এটা 2 ইন্টু আমাদের 12 হতে পারে। তাহলে এখানে 12 কি হতে পারে, এই বাহুটার মান আর এই বাহুটা দিয়ে যে আমি আয়তক্ষেত্র পেয়েছি, এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলই কিন্তু আমাদের দেখো বিসি ইন্টু সিডি। তাহলে আমাদের 24 পাচ্ছি। 24 বলতে কি বলতো, টোটাল যে আয়তক্ষেত্র পেলাম দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি যখনই সমান হবে তখনই আমরা দেখতে পাবো যে স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের বিপরীত বাহুটা তা বড়, আর বিপরীত বাহুর উপর যে বর্গ আঁকবো সেটি অবশ্যই অতিভুজ থেকে বড় হওয়ার কারণেই কিন্তু আমাদের এই পিথাগোরাসের উপপাদ্যের সাহায্য নিতে গেলে আমাদের কিন্তু আমাদের একটা বাহু এবং ওই সন্নিহিত কোণ সংলগ্ন আরেকটি বাহু আমরা লম্ব বিক্ষেপ করব। লম্ব বিক্ষেপ নিয়ে আমরা একটি বাহুকে দৈর্ঘ্য ধরবো, লম্ব বিক্ষেপকে প্রস্থ ধরে গঠিত আমরা আয়তক্ষেত্র পাবো। আয়তক্ষেত্রের দ্বিগুণ পরিমাণ যখনই আমরা যোগ করব তখনই কিন্তু আমাদের এটার প্রমাণটা সুন্দরভাবে হয়ে যাবে। তোমরা অনেকেই চিন্তা করো উপপাদ্য 3 সাধারণ নির্বাচন অনেক বড় সাধারণ নির্বাচন, এটি ভাবার কোনো কারণ নেই। তোমাদের পিথাগোরাসটাকে মেন বেসিক হিসেবে ধরেই কিন্তু তোমাদের প্রমাণ করতে হবে, তাহলে দেখবা তোমাদের জন্য অনেক সুবিধা হয়ে যাবে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, অনেকেই পূজা কোথায়, আচ্ছা স্যার প্রশ্ন করেন প্লিজ। আমি প্রশ্ন একটু তোমাদের করব, আজকে এটি বোঝানোর চেষ্টা করছি। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এখন আসো দেখো আমি এই প্রমাণটা এখন তোমাদের সামনে খুব সহজে কিভাবে সংক্ষেপে আমি প্রমাণ করে দেওয়ার চেষ্টা করব সেটা এখন লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা। আমি কিভাবে তোমাদের প্রমাণটা এখন দেখাবো। তাহলে আমি অলরেডি যেটা আলোচনা করার সেটি আলোচনা করেছি। প্রাথমিক অবস্থায় আমি পেয়েছিলাম কি বলতো, এ সি বি একটি স্থূলকোণী ত্রিভুজ। তাহলে আমরা এখানে দুইটি ত্রিভুজ পাচ্ছি, দেখো তাহলে দেখতে পাচ্ছি যে এ সি ডি, দেখো এ সি ডি সমকোণী ত্রিভুজে এ সি ডি এ আমরা বলতে পারি দেখো ডি সমান এক সমকোণ বা 90 ডিগ্রি। তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা অবশ্যই লিখবো, দেখো পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা এখন কি পাবো, দেখো উপপাদ্য অনুসারে কি লিখতে পারি, দেখো এসিডি ত্রিভুজে তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা লিখতে পারি এসি স্কোয়ার সমান, তাহলে এসি স্কোয়ার, তাই না, এসি স্কোয়ার সমান আমরা পাবো দেখো এডি স্কোয়ার প্লাস কিন্তু দেখো সিডি স্কোয়ার। তোমাদের মেন বইয়ে দেখবে যে প্রথমে যে প্রশ্নটি দেওয়া আছে সেটি কিন্তু সাধারণ নির্বাচন, এবং তোমরা মেন বইয়ে সাধারণ নির্বাচনের পরেই কিন্তু তোমরা বিশেষ নির্বাচন লিখবে না। তোমরা একটু দেখে নাও, তোমাদের মেন বইয়ে উপপাদ্য 3 লেখা আছে, উপপাদ্য 3-এর পরে এই চিত্রটা কিন্তু বিশেষ নির্বাচনের উপরে লিখবে। যদি বা বইয়ে বিশেষ নির্বাচনের নিচে লেখা আছে, বাট তোমরা করবে কি এই চিত্রটা তোমরা এই প্রশ্ন যেটি থাকবে বা সৃজনশীল প্রশ্ন থাকলে সৃজনশীল প্রশ্নে আগে চিত্র এঁকে চিত্রের নিচে কিন্তু বিশেষ নির্বাচনটা দিবে। ওকে, আর এখানে যেভাবে প্রমাণ আছে আমি দেখো প্রমাণটা সমীকরণ দিয়ে আগে বা পিছনে যেভাবে হোক না কেন আমি ধরে দেখানোর চেষ্টা করছি। তাহলে আমি দেখতে পেয়েছি যে এখানে একটি সমকোণী ত্রিভুজ ছিল, এটাকে আমি সমীকরণ দিলাম 1, অর্থাৎ অতিভুজকার সমান সমকোণ সংলগ্ন বাহু দুইটার বর্গ পেলাম। এখন দেখো আবার আমরা কি লিখতে পারবো, দেখো আবার আমরা লিখতে পারবো যে এ বি ডি দেখো সমকোণে আমরা এখানে পাচ্ছি, দেখো এ বি ডি ত্রিভুজে আমরা খুব সহজে কি লিখতে পারবো বলতো, ডি এখানে দেখো 90 ডিগ্রি। সো আমরা এ বি ডি সমকোণী ত্রিভুজে কি পাবো, দেখো এ বি স্কোয়ার পাবো। তাহলে এ বি স্কোয়ার অলরেডি এই যে প্রমাণটি লিখেছিলাম এই প্রমাণটা কিন্তু আমি এখন তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ওকে, তাহলে এ বি স্কোয়ার সমান আমি দেখতে পাচ্ছি দেখো এ ডি স্কোয়ার প্লাস খেয়াল করো বি ডি স্কোয়ার। ওকে, গতদিন তোমাদের কিন্তু বলেছিলাম যে বিডি হোল স্কোয়ার সমান নিঃসন্দেহে তোমরা বি স্কোয়ার ডি স্কোয়ার এটি লিখতে পারবে না, অ্যাকচুয়ালি বিডি হোল স্কোয়ার সমান তোমাদের লিখতে হবে বিডি স্কোয়ার। তাহলে এ বি স্কোয়ার সমান মানে কি, এ বি স্কোয়ার সমান এ ডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। এখন খেয়াল করো আমরা যে বিডি পাবো এই বিডিটাকে আমরা কিভাবে লিখতে পারবো তোমরা একটু দেখে নাও সুপ্রিয় শিক্ষার্থীরা। তাহলে আমার এডি এখানে অপরিবর্তন আকারে থাকবে, আর বিডি বলতে দেখো আমি লিখতে পারবো দেখো বিসি প্লাস সিডি আমরা লিখতে পারবো। গতদিন তানভীর তুমি আমাকে বলেছো যে ক্লাস 7-এ আমরা স্যার এটি পড়েছিলাম যে এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার। ওকে,
আগে বোঝাক তারপর কোশ্চেন। হ্যাঁ, থ্যাংক ইউ। আমি বোঝানোর চেষ্টা করছি, বুঝিয়ে তারপর তোমাদের আমি প্রশ্নের আনসার দেওয়ার চেষ্টা করব। একটু খেয়াল করো, এটাকে দেখো, তুমি মনে মনে এটাকে এক্স ধরো, এটাকে ওয়াই ধরো, তাহলে এটা কি হতে পারে বলো তো? এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার সমান আমরা নিঃসন্দেহে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে বি সি মানে কি বলো তো? এখানে আমরা লিখতে পারবো, দেখো, বি সি স্কোয়ার প্লাস দেখো টু ইন্টু, আমরা যদি বলি এক্স মানে কি, এখানে বি সি আর ওয়াই বলতে এখানে সিডি, প্লাস আমরা এটাকে দেখো সিডি স্কোয়ার লিখতে পারবো, যেহেতু গত ক্লাসে তোমাদের আমি বুঝিয়েছি অলরেডি। এবং লক্ষ্য করো যে এই বি স্কোয়ার সমান দেখো এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস টু বিসি ইন্টু সিডি। এখানে যে টু বিসি ইন্টু সিডি আমরা কিন্তু অলরেডি পেয়ে গেছি, টু বিসি ইন্টু সিডি পেয়েছি। এবং আগে কিন্তু এসি স্কোয়ার আমি যদি পেতে চাই তাহলে এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার আমাকে পেতে হবে। এবং আমাদের প্রমাণে দেখো অলরেডি, আমি যদি তোমাদের এই প্রমাণটা এভাবে একটু লিখতে চাই, একটু খেয়াল করো, এ বি স্কোয়ার থাকলো, এখানে আমি এটাই এ বি স্কোয়ার রেখে দিলাম। লক্ষ্য করো, তাহলে আমাদের স্থূলকোণের বিপরীত বাহু উপর অঙ্কিত বর্গক্ষেত্র, আমি এটি অবশ্যই এডি হবে। স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেখো এ বি স্কোয়ার, সন্নিহিত বাহুদ্বয় বলতে এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তাহলে আমরা এখন এই যে এডি প্লাস সিডি আমরা যদি একটু লিখি, তাহলে এখানে দেখো আমরা এই বিসি স্কোয়ারকে এখানে রেখে দিলাম, আর এখানে আমি একটু অন্য কালার দিয়ে যদি লিখতে চাই এডি স্কোয়ার প্লাস, খেয়াল করো এখানে সিডি স্কোয়ার আমি রেখে দিলাম, ব্র্যাকেট এটা রাখলাম। আর এই অংশটুকু আমি দেখো অলরেডি পেয়ে গেছি, যে কোনো এক বাহু এবং অপর বাহুর লম্ব বিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্রের দেখো দ্বিগুণের সমষ্টি সমান, আমি এখানে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমি হয়তো 12 ধরে নিয়েছিলাম। তাহলে এখানে আমি কি পাচ্ছি দেখো, টু ইন্টু দেখো বিসি ইন্টু আমি সিডি এখানে পেয়ে গেছি। তাহলে এখান থেকে আমি লিখতে পারবো দেখো এ বি স্কোয়ার সমান বি সি স্কোয়ার প্লাস, নিঃসন্দেহে এই অংশটুকু দেখো সমীকরণে এক দিয়েছি এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার, এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার সমান আমি এখন লিখতে পারবো দেখো এ সি স্কোয়ার। তাহলে এখানে লিখতে পারবো দেখো টু বিসি ইন্টু সিডি, এখানে আমরা সাইডে লিখবো 1 নং এর সাহায্যে, 1 নং এর সাহায্যে। তোমরা নিঃসন্দেহে বুঝতে পারছো যে আমি মেন বইয়ের যে উপপাদ্যটি প্রমাণটি আছে সেই প্রমাণের মতো হয়তো আমি করি নাই, জাস্ট আমি এ সি ডি আগে সমকোণী ত্রিভুজ থেকে আমি একটি শর্ত বা পিথাগোরাস উপপাদ্য আমি অ্যাপ্লাই করেছি, পরে আমি এ বি ডি সম্পূর্ণ ত্রিভুজটা নিয়ে কিন্তু আমি এখানে লেখার চেষ্টা করেছি। ফাইনালি দেখো খুব সুন্দরভাবে আমি কিন্তু প্রমাণ পেয়ে যাচ্ছি যে স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ওই কোণ সংলগ্ন সন্নিহিত বাহুদ্বয়ের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সাথে যে কোনো এক বাহু বিসি এবং অপর বাহুর লম্ব বিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। নিঃসন্দেহে তোমরা বুঝতে পারলে। পরবর্তী ক্লাসে আমি উপপাদ্য 4 নিয়ে যখন তোমাদের সামনে আলোচনা করব তখন দেখো তোমরা আরও ইজি হয়ে যাবে যে স্যার এই ম্যাথগুলো তোমাদের জন্য অনেক সুবিধা হবে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সামনে আজকে আমি এই উচ্চতর গণিত 3য় অধ্যায়ের পর্ব 2 নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি। বেসিক্যালি আমি উপপাদ্য 3 তোমাদের সামনে আলোচনা করলাম, আমার একটু ডিলে হয়ে গেছে যান্ত্রিক ত্রুটির কারণে। সুতরাং আমি চেষ্টা করব যে পরবর্তী ক্লাসে তোমাদের এই ক্লাসগুলো আপলোড করার। তাছাড়াও আগামীকালকে একটি লাইভ সেশন আছে, আমি যদি চেষ্টা করি যে এর পরবর্তীতে পর্ব 3, 4, 5 তোমাদের সামনে আপলোড করলে তোমরা যদি এই ক্লাসটি সম্পূর্ণ দেখো তৌহিদ একাডেমি যে ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলে, তাহলে তোমাদের আশা করি যে অনেক উপকারে হবে। আর তোমরা বেশি বেশি করে এই ক্লাসটি শেয়ার করো তোমাদের বন্ধুদের কাছে, অন্যান্য পেজে তোমাদের মতো তোমরা শেয়ার করো। তাছাড়া এই ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক দিও এবং শেয়ার করো, আর ইউটিউব চ্যানেলে তোমরা থেকো এবং সাবস্ক্রাইব করো। পরবর্তীতে আমি চেষ্টা করবো। তানভীর, তুমি অনেক ভালোভাবে বলেছো স্যার, সহজ জিনিস আরও সহজ হয়ে গেল স্যার, থ্যাংক ইউ। আমি চেষ্টা করেছি স্যার, আপনাকে অনেক থ্যাঙ্কস। আমি চেষ্টা করেছি যে হায়ার ম্যাথের উচ্চতর অর্থাৎ জ্যামিতির বেসিক বিষয়গুলো, অর্থাৎ বাহুর দৈর্ঘ্য ধরে লম্ব বিক্ষেপ, বিন্দুর অভিক্ষেপ, এগুলো নিয়েই কিন্তু আমি আলোচনা করার চেষ্টা করেছি। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সাথে থেকো তৌহিদ একাডেমি ইউটিউব চ্যানেল এবং তৌহিদ একাডেমি ফেসবুক পেজে তোমরা ম্যাথের ক্লাসগুলো দেখো। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ভিডিওতে। সেই প্রত্যাশায় এই ক্লাসের ইতি টানলাম। আল্লাহ হাফেজ।